আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দশমদের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে বলা হয়েছে পার্থ ক নামক দেশের একটি নাগরিক। তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশে ব্যক্তিগত কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না। পার্থর বাবা উক্ত ক দেশে যে কারখানায় কাজ করতেন তার প্রাপ্য মজুরির একটি অংশ প্রয়োজন অনুসারে তাকে দেওয়া হতো। সাম্প্রতিককালে পার্থ খ নামক দেশের নাগরিকত্ব লাভ করেন। তিনি সেখানে $1,00,000 খরচ করে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। পরবর্তীতে তিনি তার আয় দিয়ে আরও একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এখন এই সৃজনশীলে ক নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে বলা হয়েছে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি সম্পদকে মোট 5 ভাগে ভাগ করা যায়, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক সম্পদ। এই 5 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটির আমরা উদাহরণ জানি। অর্থনৈতিক ব্যবস্থা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই অধ্যায়ের জন্য। অর্থনৈতিক ব্যবস্থা কি? আসলে মূলত অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে ব্যবস্থার মাধ্যমে কোনো সম্পদের মালিকানা, বন্টন, ভোগ ইত্যাদি নির্ধারণ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তো এখানে আমি যদি উত্তরের দিকে তাকাই তাহলে বলা হয়েছে অর্থনৈতিক ব্যবস্থা হলো এমন একটি সুনির্দিষ্ট কাঠামো যা মূলত মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্যের বন্টনকে নির্দেশ করে। আরও যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে বলা হয়েছে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, অর্থাৎ যে উপাদানসমূহ রয়েছে তার মালিকানা আসলে কে, এটা নির্ধারণ করা হয়। উৎপাদন প্রক্রিয়া, উৎপাদনটা কিভাবে হবে এই প্রক্রিয়াটাও নির্ধারণ করা হয়। উৎপাদিত সম্পদের বন্টন, তার মানে আমি যে সম্পদটি উৎপাদন করেছি সেটা কিভাবে বা কোন হারে বন্টন করা হবে এটা যেখানে নির্ধারণ করা হয়। এবং ভোগ প্রক্রিয়া যেখানে নির্ধারণ করা হয় সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। কারণ আমরা জানি অর্থনৈতিক ব্যবস্থাতে এক এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় এক এক ধরনের কার্যক্রমগুলো লক্ষ্য করা যায়। তো অর্থনৈতিক ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। কোনো দেশের মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের মধ্যে বন্টন করা হয় তা নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম এর উপর। আমরা জানি বিশ্বের 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়, যার মধ্যে একটা হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং হচ্ছে ইসলামী এবং মিশ্র। এই টোটাল হচ্ছে 4টি অর্থনৈতিক ব্যবস্থা আমরা লক্ষ্য করে থাকি। আর আমরা সবাই জানি আমাদের দেশে যেহেতু সম্পদের মালিকানা ব্যক্তি এবং সরকার উভয় পর্যায়ে রয়েছে, যার কারণে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমি যদি গ নম্বর প্রশ্নের দিকে তাকাই, বলা হয়েছে পার্থের ক দেশের অর্থব্যবস্থার ধরনটি তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে ব্যাখ্যা করো। তো এখানে বলা হয়েছে পার্থ ক নামক দেশে থাকে বা নাগরিক, সেইখানকার দেখা যায় হচ্ছে যে তার বাবা যে কারখানায় কাজ করেন সেখানে হচ্ছে প্রাপ্য মজুরির একটি অংশ হচ্ছে তাকে প্রয়োজন অনুসারে দেওয়া হয় এবং সেখানে কি করা যায় না, কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যায় না। তো আমরা জানি যেখানে সম্পদের মালিকানা ব্যক্তি পর্যায়ে থাকে না, রাষ্ট্রীয় পর্যায়ে থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। যার কারণে আমরা বলতে পারি যে পার্থ যে ক নামক দেশের নাগরিক, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে আমরা যদি এখন উত্তরের দিকে তাকাই, উদ্দীপকে পার্থের ক দেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। উৎপাদন ও বন্টন ব্যবস্থায় বৈষম্য দূর করে সকলের অধিকার নিশ্চিত করা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য। এই ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের উপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। দেখেন এখানে বলা হয়েছে যে তার বাবা কি করতে চাইছিল, একটা কারখানা, শিল্প কারখানা প্রতিস্থাপন করতে চাইছিল, সে সেটা পারে নাই। তার মানে কি, সে যদি পারতো তাহলে কি থাকতো না, এই ব্যক্তি মালিকানা থাকতো না। এখন কি আছে, ব্যক্তি মালিকানা না থাকলে কি, ব্যক্তি মালিকানা যদি হয়ে যেত তাহলে সমাজতান্ত্রিক হইতো না। যেহেতু এখানে ব্যক্তিগত মালিকানা থাকে না, যার কারণে এটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। উৎপাদনের উপকরণ, উৎপাদন, বিনিয়োগ, বন্টন, ভোগ প্রভৃতি যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিকল্পিতভাবে পরিচালিত হয়। তারপর বেশ কিছু হচ্ছে আপনার এখানেই দেওয়া আছে, আপনি এটাকে সুন্দর করে ব্যাখ্যা করবেন এইভাবে যে এখানে আসলে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়। আপনি প্রথমে দিবেন হচ্ছে মালিকানা, এই পয়েন্ট দিয়ে তারপর লিখবেন। তারপর হচ্ছে আপনার কি বন্টন, তারপর হচ্ছে আপনি দিবেন হচ্ছে ভোগের স্বাধীনতা, এরকম দেওয়া হচ্ছে আপনি পয়েন্ট দিয়ে হচ্ছে এটা ব্যাখ্যা করতে পারবেন। আর ইত্যাদি অনেক কিছু দিতে পারেন, যে উদ্যোগ গ্রহণ, এইভাবে দিতে পারেন। এইভাবে দিয়ে তারপর হচ্ছে ব্যাখ্যা করতে পারেন বা একবারে লিখে দিতে পারেন।
এইভাবে লিখলে আপনার কি হবে, আরও সুবিধা হবে। এখন এটা কয়েক লাইন ব্যাখ্যা করলেন, এটা কয়েক লাইন ব্যাখ্যা করলেন, এটা কয়েক লাইন ব্যাখ্যা করলেন, এটা কয়েক লাইন ব্যাখ্যা করলেন যে সম্পদের মালিকানা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, বন্টন ব্যবস্থা হচ্ছে ব্যক্তি পর্যায়ে হয়ে থাকে। এখানে ভোগের স্বাধীনতা সরকারি পর্যায়ে হচ্ছে বন্টন থাকে, তারপর হচ্ছে ভোগের স্বাধীনতা নেই, তারপর হচ্ছে উদ্যোগ গ্রহণ করতে পারে না ব্যক্তি মালিকানাধীন, এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হয়। এইভাবে হচ্ছে এগুলার হচ্ছে ব্যাখ্যা দিতে পারেন। তো এখানে কি বলা আছে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারিভাবে দ্রব্য সামগ্রীর উৎপাদন ও উপকরণ সমূহের বন্টন নিয়ন্ত্রিত হয়। এই ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার কোনো স্থান নেই, তাই ব্যক্তিগত উদ্যোগ দ্বারা অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রণ হয় না। উদ্দীপকের পার্থক্য, দেশের নাগরিক যেখানে ব্যক্তিগত কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠা করা যায় না, এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। এছাড়া পার্থর বাবা যে কারখানায় কাজ করেন সেখান থেকেও তাকে প্রাপ্য মজুরির প্রয়োজন অনুসারে দেওয়া হয়, তাই বলা যায় উদ্দীপকের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন পরবর্তীতে ঘ নম্বর প্রশ্নের দিকে যদি তাকায়, বলা হয়েছে, এই প্রশ্নে বলা হয়েছে খ দেশে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে তার সাথে ক দেশের অর্থ ব্যবস্থার পার্থক্য রয়েছে যুক্তির মাধ্যমে তুলে ধরো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক নামক দেশে যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে কি সমাজতান্ত্রিক, আর খ যেহেতু ব্যক্তি মালিকানাধীন হচ্ছে সে কারখানা স্থাপন করতে পারছে, যার কারণে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, সেটাকে আমরা বলবো হচ্ছে ধনতান্ত্রিক। তো সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বেশ কিছু পার্থক্য বিদ্যমান রয়েছে, এখানে এইভাবে দেওয়া আছে, আপনি চাইলে সেটা এই যে এইভাবেও দিতে পারেন। দেখেন এই যে এক একটা করে এভাবে পয়েন্ট দিবেন, তারপর হচ্ছে এখানে লিখবেন হচ্ছে ধনতান্ত্রিক, এখানে লিখবেন হচ্ছে সমাজতান্ত্রিক, পার্থক্য চাইলে এইভাবেও দিতে পারেন সমাজতান্ত্রিক। এখন দিলেন যে মালিকানা এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে ব্যক্তি পর্যায়ে, সুন্দর করে লিখলেন। এখানে লিখবেন কি রাষ্ট্রীয় বা রাষ্ট্র লিখবেন, মালিকানা কার কাছে থাকে রাষ্ট্র। এখানে লিখবেন বন্টন, বন্টন কি করে ব্যক্তি পর্যায়ে হচ্ছে কি হয় বন্টন হয়, এখানে হচ্ছে রাষ্ট্র হয়। ভোগের স্বাধীনতা, ভোগের স্বাধীনতা এখানে থাকে, এখানে থাকে না, কারণ কেন আমরা জানি হচ্ছে কি সে যে বেতনটা পায় এটা কি পায় তার প্রয়োজন অনুসারে পায়, যার কারণে কি থাকে না এখানে ভোগের স্বাধীনতা থাকে না। উদ্যোগ গ্রহণ করে কি এখানে, এখানে উদ্যোগ গ্রহণ করে হচ্ছে ব্যক্তি, এখানে হচ্ছে থাকে হচ্ছে কি রাষ্ট্র। এইভাবে হচ্ছে আপনারা করতে পারেন। আরেকটা যেটা পয়েন্ট আপনাদেরকে করে উল্লেখ করে দিই এখানে, যে উদ্দেশ্য, এখানে হচ্ছে মুনাফা অর্জন করা কি থাকে তার প্রধান উদ্দেশ্য থাকে, কিন্তু এখানে কি থাকে সামাজিক কল্যাণ, সামাজিক কল্যাণ। তো এইভাবেও আপনারা কি করতে পারেন দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, ঠিক আছে। তো এখন যদি দেখি যে এখানে বলা হয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ মূলত ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ ব্যক্তি তার সম্পদ আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে, শ্রমিককে নিয়োগ দিতে পারে, মূলধন ও পুঁজি গঠন করতে পারে, ফলে বাজারে বহু সংখ্যক উদ্যোক্তার মধ্যে অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয়। আমরা এখানে দিতে পারি কি 6 নম্বরের প্রতিযোগিতা, এখানে দিতে পারি কি প্রতিযোগিতা, এই টাইটেল দিয়ে হচ্ছে একটা দিতে পারি। এখানে প্রতিযোগিতার উপস্থিত থাকে, আমি এখানে উপস্থিত লিখলাম শর্টকাটে, আপনারা কেন থাকে এটা ব্যাখ্যা করবেন। এখানে হচ্ছে থাকে না, কেন থাকে না, কারণ এখানে দেখেন কেউ চাইলেই একটা কারখানা দিতে পারে না, এই করতে পারে না, যার কারণে ওইখানে শুধুমাত্র সরকারি থাকে। তো একজনে তো প্রতিযোগিতা না, মনে করেন আপনি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন, সেখানে একাই দৌড়াইতেছেন, ওইটাকে আপনি প্রতিযোগিতা বলতে পারেন না। সেখানে একের অধিক যদি কেউ আপনার সাথে দৌড়ায় তখন আপনি সেটাকে প্রতিযোগিতা বলতে পারেন। যার কারণে আমরা বলতেছি এখানে যেহেতু শুধুমাত্র রাষ্ট্রের কাছে থাকে, যার কারণে এখানে প্রতিযোগিতা দেখা যায় না, কিন্তু এখানে ব্যক্তি মালিকানাধীন সম্পদ থাকে, সে চাইলে কোনো একটা কারখানা দিতে পারে, কোনো একটা দ্রব্য উৎপাদন করতে পারে, যার কারণে এখানে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা উপস্থিত। তারপর হচ্ছে এভাবে উৎপাদিত সম্পদ বন্টনে অসমতা ও বৈষম্যের সৃষ্টি হয়। আবার এই অর্থব্যবস্থায় যাদের পুঁজি আছে তারা আরো সম্পদশালী হয়ে ওঠে, অন্যদিকে পুঁজিহীন গরিব শ্রেণী আরো কি হতে থাকে গরিব হতে থাকে, যা সমাজে ব্যাপক বৈষম্য সৃষ্টি করে। এখন আমি যদি এখানে তাকাই তাহলে এখানে আমরা এই করতে পারি যে শ্রমিক শোষণ, শ্রমিক শোষণ, এখানে কি হয় শ্রমিক শোষণ হয়, কারণ এখানে ব্যক্তি সবসময় কি করে শ্রমিককে কম টাকা পারিশ্রমিক দেয়, এখানে কি করে না, এখানে কম পারিশ্রমিক দেয় না, তার যেটা প্রাপ্য সেটাই দেয়, এখানে তার প্রাপ্য তাকে দেওয়া হয় না, যার কারণে কি হয় শ্রমিক শোষণ দেখা যায়। তারপর হচ্ছে আপনি লিখতে পারেন আয় বৈষম্য, যেটা এখানে বলা আছে, এই শ্রমিক শোষণ করার ফলে কি দেখা যায় প্রচুর আয় বৈষম্য দেখা যায়, দেখা যাচ্ছে যারা ধনী তারা আরো ধনী হচ্ছে, যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। তো এইভাবে আপনি উল্লেখ করতে পারেন। অন্যদিকে পুঁজিহীন গরিব শ্রেণী আরো গরিব হতে থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এই ধরনের সমস্যা দেখা যায় না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন উপকরণের মালিকানা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ধনতান্ত্রিক ব্যবস্থার চেয়ে আলাদা।
এই ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রের মালিকানাধীন, সম্পদের উপর কোনো রকম ব্যক্তি মালিকানা থাকে না। দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ সরকার গ্রহণ করে। এই ব্যবস্থায় প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায় এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পায়। তার মানে কি, আপনি যদি যোগ্য থাকেন সরকার আপনার নিজে থেকে আপনাকে কাজ দিবে, আপনি যোগ্য নয় আপনাকে ওই যে পরিমাণ যোগ্যতা আপনাকে ওই অনুযায়ী কাজ দিবে। এই ব্যবস্থায় সকলের মৌলিক চাহিদা পূরণ এবং জনগণের সর্বাধিক কল্যাণকে প্রাধান্য দেওয়া হয়। ফলে এই ব্যবস্থায় বৈষম্য কম থাকে। উদ্দীপকে দেখা যায় পার্থক্য দেশের নাগরিক এবং সেখানে কোনো উদ্যোগের স্বাধীনতা না থাকলেও উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। অন্যদিকে খ দেশে আবার ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা হয়, যা গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো এই হচ্ছে পার্থক্য। এখন আমরা যদি একটু নিজে থেকে পণ্ডিতি করি, পণ্ডিতিটা কি বলা হলো, কোনটা সব থেকে ভালো, কোনটি ভালো, তখন আপনি কি করবেন, অবশ্যই সবসময় সমাজতান্ত্রিকটাকে ভালো বলে উপস্থাপন করবেন। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘ নাম্বার প্রশ্নে বলা হয় যে কোনটা ভালো, তাহলে আপনি কি করবেন, ভালো হচ্ছে সমাজতান্ত্রিকটা। এইখানে আপনি বৈশিষ্ট্যটা পড়লে বুঝতে পারবেন যে আসলে ভালো কোনটা খারাপ কোনটা। তো আবারও বলতেছি, যদি ভালো কোনটা এরকম কোনটি প্রশ্ন আসে তাহলে অবশ্যই বলবেন, সবসময় যেটার সাথে তুলনা করা হোক না কেন আপনি সমাজতান্ত্রিককেই ভালোভাবে উপস্থাপন করবেন। তো এই ছিল আমার অধ্যায় 10-এর অনুশীলনের সৃজনশীল প্রশ্ন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।